ওকে, সো আমরা ফাইলটা ওপেন করি। ওকে, এখান থেকে আমরা জেএস ফাইলটাকে ওপেন করি। ওকে, সো আমরা এগুলা বাদ দিই, সাপোজ ফাঁকা করে রাখি। ওকে, আমরা কিছু মিনিট ওয়েট করি, সবাই আসুক, তারপরে শুরু করবো। ক্লাস কি, মানে কোনো সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে বা কোনো কিছু? জেএস এর কমেন্ট হচ্ছে যে আপনি ওটাই ইউজ করতে পারেন। এখানে যে কোয়েরির W3 স্কুলসে গেলে দেখতে পাবেন আরো ভালো। এখানে কমেন্টস কিভাবে করতে হয় যে কোয়েরি, মেনলি যে কোয়েরি না, তো জাভা স্ক্রিপ্ট কমেন্টস কিভাবে করতে হয় সেটা আপনাকে জানতে হবে, কারণ যে কোয়েরিটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। জাভা স্ক্রিপ্ট জিনিসটা একটু বড় সড়ো, হ্যাঁ, মানে অনেক কঠিন একটু জিনিস। যে কোয়েরি সেটাকে একটু ছোট, মানে একটু ইজি করে ফেলেছে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যে কোয়েরিটা ইউজ করে মানুষজন এবং বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সো এখান থেকে আমরা যদি জাভা স্ক্রিপ্টে যাই, তাহলে এখানে দেখতে পারবেন যে কমেন্টস সেম ভাবে HTML এর মতো, এই যে কমেন্টস, জেএস কমেন্টস, এই যে দেখেন আমাদের জেএস কমেন্টে যে এরকম ডবল স্ল্যাশ, অর্থাৎ পিএইচপি তেও আমরা এইভাবে দিতে পারি, এই যে এরকম ডবল স্ল্যাশ দিয়ে যে দিতে পারেন আপনারা, হ্যাঁ, কমেন্ট, বা হচ্ছে যে এরকম, এটা মেনলি পিএইচপির মতো ডবল স্ল্যাশ বা এরকম। মানে কোনো একটা কোডকে যদি আপনি অফ করতে চান জাভা স্ক্রিপ্টের, জাস্ট ডবল স্ল্যাশ দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের সময় হয়ে গেছে, তো শুরু করি আমরা। সবাই তো প্র্যাকটিস করতেছেন নাকি ঠিকঠাক মতো, না কি ফাঁকিবাজি করতেছেন? ফাঁকিবাজ করলে মানে নিজের কাছে ধরা খাবেন পরে, আর এখন কষ্ট করলে সেটার
হচ্ছে যে মূল্যটাও পাবেন। ফাঁকিবাজি করা যাবে না। একটু কঠিন কঠিন লাগতে পারে, সমস্যা নাই। প্রত্যেকটা জিনিসে যখন আপনি নতুন যাবেন তখন একটু কঠিন লাগবে, হ্যাঁ। আর এখন দেখেন একটার পর একটাতে আপনারা হচ্ছে যে শিফট হচ্ছেন, তাতে তো আপনাদের সমস্যা হবেই। বাট প্র্যাকটিস ঠিক মতো করে গেলে পরবর্তীতে ভুলে যান, সমস্যা নাই, কিন্তু আবার যায় জাস্ট জাস্ট দেখবেন ভিডিও গুলা বা রেফারেন্স গুলা, দেখলেই আবার করে ফেলতে পারবেন কাজগুলো। ক্লাসে বোঝার ট্রাই করবেন যে কিভাবে হচ্ছে কাজগুলা। ওই দেখে মাথার মধ্যে রাখবেন, বুঝে থাকবেন মেনলি, তাহলে দেখবেন এই জিনিসগুলা করে ফেলতে পারবেন। এই যে যেরকম যে কোয়েরির খালি মেথডের কাজ, কিন্তু জাস্ট স্ট্রাকচারটা একবার বুঝলেই আপনার শুধু মেথড, কোন মেথড কি কাজ করতেছে এটাই জাস্ট জানা। সেরকম ভাবে এইচটিএমএল এর ট্যাগ গুলাও এরকম ছিল যে কোন ট্যাগ কি কাজ করে, সিএসএস এর হচ্ছে কোন প্রপার্টি কি কাজ করে, কোন প্রপার্টির মধ্যে আমি কি ভ্যালু দিব, এরকম। হ্যাঁ, একটু সমস্যা হবে, বাট হচ্ছে যে এগুলা একটু প্র্যাকটিস করলে সলভ করে ফেলতে পারবেন। বাট প্র্যাকটিস না করলে এগুলা প্রবলেমই থাকবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আজকে কিছু মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে H2 লিখলাম। আহ, আমরা H2 ট্যাগ লিখি, ওকে। তো আমরা জাস্ট H2 ট্যাগ লিখলাম, এর মধ্যে আমরা জাস্ট সামথিং যদি একটা কথা লিখি, সাপোজ সামথিং। এখন আমাদের ব্রাউজারে শুধুমাত্র এই কথাটাই শো করবে, এটা তো আমরা জানি। এই যে সামথিং, এখন আপনি চাইতেছেন যে নিচে একটা পি ট্যাগ থাকলো, পি ট্যাগ। এখন এই পি ট্যাগ এর মধ্যে আপনি কিছু লিখবেন না, বা পি ট্যাগ না, আমরা অন্য কোনো ট্যাগ লিখি, হ্যাঁ, সাপোজ H1 ট্যাগ। H1 ট্যাগের মধ্যে আপনি এখন কিছু লিখলেন না, এখানে এখানে কিন্তু কিছু লিখিনি। আপনি চাইতেছেন ডাইনামিক্যালি, অর্থাৎ যে কোয়েরির মাধ্যমে এখানে একটা কিছু একটা বসে যাবে। এই যে দেখেন এখন কিন্তু ডাইনামিক্যালি আস্তে আস্তে আসতেছে আপনাদের, হ্যাঁ। এই যে আমি একটা কথা এখানে লিখছি, এটা হচ্ছে স্ট্যাটিক, এটাকে বলা হয় স্ট্যাটিক। অর্থাৎ আপনি যে কোনো একটা লেখা একটা ট্যাগের মধ্যে লিখতে পারছেন, কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা জায়গা থেকে কোনো একটা লেখা যে অটোমেটিক্যালি চলে আসবে, আপনি যা ইচ্ছা এখানে দিতে পারবেন অটোমেটিক্যালি, সেটাকেই বলা হয় ডাইনামিক্যালি, হ্যাঁ। সো আমরা আরো যখন এই যে সামনে ওয়ার্ডপ্রেস যখন ক্লাস করব, সাপোজ সামনে দিন থেকেই, তখন একদম বুঝে যাবেন যে ডাইনামিক কি জিনিস। এবং আমার মনে হয় যে ওয়ার্ডপ্রেস যখন করবেন তখন অনেক মজা লাগবে আপনাদের নিজেদেরও, হ্যাঁ। এগুলা যে এখন যে কাজ করতেছি, এগুলো আপনি যেন ক্লায়েন্টের কাজগুলো ফুলফিল ভাবে করতে পারেন। এবং ওয়ার্ডপ্রেস যেহেতু করব আমরা, এই যে এইচটিএমএল সিএসএস যে কোয়েরি, এগুলো কিন্তু আপনার জানা থাকা লাগবেই। তাহলে আপনি অনেক অনেক বেনিফিট পাবেন। সেটা কি, সেটা আমরা পরবর্তীতে শিখলেই বুঝে যাবো যে কি বেনিফিট পাবো। ওটা যখন করব তখনই দেখবেন যে আমরা কত সুন্দর একটা সাইট ডিজাইন করে ফেলতে পারছি, হ্যাঁ, বা হচ্ছে যে ডেভেলপমেন্ট করে ফেলতে পারছি। জাভা স্ক্রিপ্টের যে বেসিক জিনিসগুলো ওগুলো দেখানো হয়েছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা বা শো করানো, হ্যাঁ, ওগুলার বেশি আর কিছু গেলে এখন মাথা নষ্ট হয়ে যাবে। মানে জাভা স্ক্রিপ্টে অনেক বেশি একটা বড় ল্যাঙ্গুয়েজ, সেটা সম্পূর্ণ করতেই আপনি 1 বছর লেগে যাবে জাভা স্ক্রিপ্ট ফুল সম্পূর্ণ। তো কারো যদি অনেক বেশি শখ হয় জাভা স্ক্রিপ্ট ভালো মতো শেখার, আমি একটা ইউটিউবের হচ্ছে যে ভিডিও দিই রেগুলারলি, জাভা স্ক্রিপ্টের ওই পর্বগুলো দেখতে পারেন প্রথম থেকে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন জাভা স্ক্রিপ্টটা কি জিনিস। অলরেডি মনে হয় 17টা পার্ট দেওয়া হয়েছে। আরো আমি রেগুলারই প্রায় দিই, হ্যাঁ। যাদের বেশি একদম মানে দরকার হয়ে যাচ্ছে জাভা স্ক্রিপ্ট শেখা, তারা ওটা শুরু করতে পারে, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। তবে আপাতত আমার সাজেশনে যে এটা না শুরু করাই উচিত। আগে এখন যেগুলা করতেছেন এগুলা ঠিকঠাক মতো শেষ করা উচিত।
আচ্ছা, এখানে স্মার্ট কোরা লিখবেন, তাহলে হচ্ছে যে এই চ্যানেলের পেয়ে যাবেন। তাছাড়া ইউটিউবে তো অনেক জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল আছে, এই যে সিরিজ 17টা পার্ট চলতেছে, আরো আছে। হ্যাঁ, এই যে জাভাস্ক্রিপ্ট লেখাই দেখতে পারেন, তো চাইলে কেউ দেখতে পারেন। বাট আমার মনে হয় যে এত প্রেশার নেওয়ার দরকার নাই, যারা নিতে পারবে তারা দেখতে পারেন, সমস্যা নেই। আপাতত যেগুলো দেখাচ্ছে এগুলো শিখেন, তাহলে আপনারা সামনে আর বেশ কিছু অ্যাডভান্স কাজ শিকার করে ক্লায়েন্টের কাজ করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন। কিন্তু যখন এখন যদি অন্য বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকে যান, যেটা আপনার শিখতে একটু দেরিও হবে, প্রবলেম হবে, তখন হবে কি যে ওটাও আপনি ভালো করে পাচ্ছেন না, এটাও আপনি ভালো করে পাচ্ছেন না, তখন হয়ে যাবে প্রবলেম। ঠিক আছে? তো আমার সাজেশন এটাই যে যতটুকু আমি দেখাচ্ছি এগুলো যদি ভালো মতো করেন, তাহলে সুন্দর মতো আপনারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো ক্লায়েন্টের করে দিতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে? হ্যান্ডেল করতে পারবেন। নোড জেএস মেইনলি হচ্ছে যে অনেকেই মনে করে নোড জেএস জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, বাট হচ্ছে নোড জেএস একটা রান টাইম, মানে হচ্ছে আমরা বিভিন্ন সাপোজ অন্যান্য ল্যাঙ্গুয়েজ করতে হলে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা প্রোগ্রামিং গুলো হচ্ছে রান করি, ওরকম আমরা যে ওই জেএস এর নোড জেএস এর মাধ্যমে জাভা স্ক্রিপ্টের কোডকে রান করতে পারবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওইসব টপিকে এখন আমি না যাই, এখন আমরা ক্লাসের টপিকে আসি। ঠিক আছে? আদার্স প্রশ্নগুলা করা থেকে বাদ দেন আপাতত, এখন যেটা শিখাচ্ছি সেটা শিখেন। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম যে H1 এর মধ্যে এখানে আমরা কিছু লিখতেছি না, বাট আমরা যে কোয়েরির মাধ্যমে এখানে কিছু একটা লেখা ঢুকাবো, কিছু একটা লেখা নিয়ে আসবো। কিভাবে? চলেন দেখি। আর আজকে থেকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে এখানে ডলার, আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখবেন, সো ওয়ার্ডপ্রেস শেখার ক্ষেত্রে এই জিনিসটা ম্যান্ডেটরি, জানাটা ম্যান্ডেটরি। সেটা হচ্ছে এখানে যে ডলার লিখে আমরা সিলেক্ট করি না, সাপোজ মনে করেন এই যে H1, এটার মধ্যে কিছু একটা ডাটা ঢুকাবো, সো এখানে ডলার এভাবে লিখতাম, লিখে আমি এখানে সিলেক্ট করব, তাই না? সো H1 এটাকে সিলেক্ট করব, ডট। এবার আমরা এখানে ডাটা ঢুকানোর জন্য কি করতে পারি, এখানে লিখবো টেক্সট নামের একটা মেথড, টেক্সট, টেক্সট। হ্যাঁ, এই টেক্সট এর মাধ্যমে আমাদের কি হবে, এই টেক্সট এর মাধ্যমে আমাদের যে লেখাটা লিখবো এর মধ্যে অটোমেটিক্যালি এই H1 এর মধ্যে ঢুকে যাবে, অটোমেটিক্যালি। হ্যাঁ, তো দেখেন এখানে আমি সাপোজ লিখতেছি যে হেডিং 1, অর্থাৎ H1 মানে কি, হেডিং 1, এই লেখাটা লিখে দিলাম। ওকে, নাও সেভ, এটাও সেভ। সেভ করে যদি এবার আমরা একটা রিলোড দিই, এই যে দেখেন হেডিং 1 কথাটা কোত্থেকে শো করতেছে, আপনি যদি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখেন যে H1 এর ভিতরে এই কথাটা আসছে, এই যে দেখেন H1 এর ভিতরে। কিন্তু আমরা কি HTML H1 এর ভিতরে কিছু লিখছি? H1 এর ভিতরে কিছু লিখছি, কিন্তু এটা যে কোয়েরি থেকে আসছে, দেখছেন? আপনি এখানে যেটা লিখবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। আর একটু সুন্দর মতো বোঝার জন্য আপনি H1 কে একটু স্টাইল করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন লেখাটা এখানে আসতেছে, এখানে আসতেছে আসতেছে কিনা। H1 লেখাটাকে সাপোজ মনে করেন কালার রেড করবেন, তাহলে তো আমাদের এই H1 টাকে তো ধরা হলো, তাই না? তো রিলোড দেন, দেখেন এই লেখাটাই কালার রেড হবে। তার মানে কি, এর ভিতরে ঢুকতেছে, H1 এর ভিতরে লেখাটা ঢুকছে। মজার জিনিস। টেক্সট, জাস্ট টেক্সট মেথডের মাধ্যমে আমরা কোনো একটা কিছু নিতে পারি। হুম। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডলার দিয়ে আমরা এর আগে শিখেছি এভাবে ধরা। এখন থেকে যেটা করবেন, এই ডলার ইউজ করবেন না, ইউজ করবেন এখানে যে কোয়েরি। কি লিখবেন? যে কোয়েরি, এভাবে। কিউটা বড় হাতের, কিউটা বড় হাতের হবে, যে কোয়েরি, এভাবে লিখবেন। কারণ হচ্ছে যদি আপনি ডলার লিখেন দিয়ে যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, তখন আপনার এই কাজগুলা কোনো কিছুই হবে না, মানে কাজই করবে না যদি ডলার লিখে কাজ করেন ওয়ার্ডপ্রেসের মধ্যে যখন যাবেন তখন। কারণ ওয়ার্ডপ্রেসে কনফ্লিক্ট করে ডলার কথাটা, এজন্য যে কোয়েরি কথাটা লিখতে হয়, যে কোয়েরি এটা লিখলেও কাজ করবে, একই কাজ। তো আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে কোয়েরি লিখে কাজ করা। শুধুমাত্র মনে রাখেন যে ডলার যেখানে যেখানে লিখতেন সেখানে সেখানে যে কোয়েরি কথাটা লিখবো এখন থেকে, এভাবে। হ্যাঁ, তো আমরা যদি এখানে আবার রিলোড দিই, তাহলে দেখবো সেম একই কাজ করতেছে।
কোনো সমস্যা নাই, যে কোয়েরি লিখলেও আমাদের সুন্দর মতো কাজ করতেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মনে করেন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সামথিং, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে H1 এর মধ্যে এই কথাটা আছে, আপনি চাইতেছেন এখন যে H1 এর মধ্যে আবার একটা H2 ট্যাগ ঢুকবে, দিয়ে এই লেখাটা ঢুকবে, মানে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ সহকারে আপনি লেখাটা আনতে চাচ্ছেন, বাট এখন কিন্তু শুধুমাত্র লেখাটা আসছে, বাট এই লেখাটা একটা ট্যাগের মাধ্যমে নিয়ে আসবেন। সো আপনি যদি এখানে মনে করেন যে আমি যদি এই যে এই জায়গায় একটা H2 ট্যাগ এভাবে বসাই দিই, সাপোজ HTML এর এভাবে ট্যাগ বসাই দিই, তাহলে মনে হয় কাজ করবে। সাপোজ আমি H2 ট্যাগ আগে লিখলাম এবং পরে লিখলাম, sorry, এই যে এখানে একটা চলে আসছে, এটা বাদ দিয়ে ওকে, ক্লোজ করলাম। সো এবার একটা রিলোড দেন, দেখেন কি হয়। এই যে দেখেন H2 ট্যাগ আমাদের স্ট্রিং হিসেবে আসছে, মানে ওটা ইকো করে ফেলছে, কিন্তু H2 এখানে কিন্তু আমাদের H2 টা আসবে না। যদি আমরা ট্যাগ হিসেবে এটাকে পাঠাইতে চাই তাহলে H2 তো আসবে না, তাই না? কিন্তু আমাদের এখানে দেখেন H2 সহকারে শো করতেছে, কোনদিন ট্যাগ কি শো করে? আমি এই যে উপরের এটা সামথিং লেখাটা দিয়েছি কার মধ্যে, H2 এর মধ্যে, কিন্তু এখানে কি H2 শো করতেছে? এখানে তো H2 শো করে না। বাট এখানে শো করতেছে কেন? কারণ হচ্ছে আমরা এখানে টেক্সট মেথড ইউজ করছি। আপনি যদি এইচটিএমএল ট্যাগ সহ কোনো একটা কিছু দিতে চান তাহলে আপনাকে জাস্ট এখানে লিখতে হবে এইচটিএমএল নামের মেথড, এইচটিএমএল মেথড। হ্যাঁ, এটার একটু সুবিধা হচ্ছে আপনি এর ভিতরে এইচটিএমএল ট্যাগও পাস করতে পারবেন। টেক্সট এইচটিএমএল একই কাজ, এটার একটু সুবিধা হচ্ছে এইচটিএমএল ট্যাগকে আপনি পাস করতে পারবেন। এবার দেখেন এখানে এইচটিএমএল এর এই ট্যাগটা শো করবে না, এই যে হেডিং 1 শো করতেছে, এখন এই যে H1 এর মধ্যে দেখেন এই যে H2 চলে আসছে, যার কারণে এটা আর এটা এখন এক সমান, দেখছেন? একটু ওয়েট। সো এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারটা এখানে হচ্ছে আমরা কোন একটা টেক্সট পাস করতেছিলাম টেক্সট মেথডের মাধ্যমে, কিন্তু কোন ট্যাগ সহ আপনি চাইতেছেন কোন একটা ট্যাগ সহ দিতে, সরাসরি এইচটিএমএল এ যেরকম ট্যাগ লিখি এরকম ট্যাগ সহ দিতে আপনি, তখন আপনি টেক্সট যখন লিখছিলেন তখন এটাও স্ট্রিং হিসেবে পাস হচ্ছিল, অর্থাৎ টেক্সট মানে কি, টেক্সট মানে লেখা, এটা লেখা হিসেবে চলে যাচ্ছিল, তখন কিন্তু আর এইচটিএমএল এর ট্যাগ হিসেবে যাচ্ছিল না। কারণ আমাদের এইচটিএমএল এর ট্যাগ কখনোই আউটপুটে শো করে না, এভাবে আসে না। দেখেন এইচটিএমএল এর যে ইফেক্টটা ফেলে সেটা আসে, কিন্তু এইচটিএমএল এর যে ট্যাগটা আমরা লিখি ওটা আসে আসে না। কিন্তু যখন আমরা এখানে টেক্সট লিখছিলাম, টেক্সট, তখন আমাদের H2 টা কিন্তু এই যে এটা তো HTML এর ট্যাগ, এটাও এখানে চলে আসতেছিল। ঠিক আছে। তো আমরা যখন HTML ট্যাগ পাস করব তখন জাস্ট এখানে বলবো যে HTML, একই কাজ, তাছাড়া টেক্সট এর মতোই কাজ, শুধু এটার একটু সুবিধা যে আপনি এই যে HTML ট্যাগটা সুন্দর মতো পাস করতে পারবেন এই এই মেথডের মাধ্যমে, HTML ট্যাগ লিখতে পারবেন আর কি এই মেথডের মাধ্যমে, এখানে আউটপুটে ওই লেখাটা শো করবে না। ঠিক আছে, এটাই।
আচ্ছা, এবার আমরা একটা মজার কাজ করি। সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে এই H2 এটার মধ্যে যা লিখবো, এটার মধ্যে যা লিখবো সেটাই এখানে চলে আসবে। H2 এর মধ্যে যা লিখবো সেটাই মনে করেন এই H1 এর মধ্যে চলে আসবে। এখানে যা লিখবো সেটাই এখানে চলে আসবে। আমি কিন্তু এখানে এভাবে লিখে দিব না যে সামথিং, আমি এখানে চেঞ্জ করব, আমি এখানে চেঞ্জ করব যা লেখা সেটাই এখানে আসবে। তো চলেন দেখি এটা কিভাবে করতে পারি। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই লেখাটা এখানে কি লিখছি বা এই যে এই লেখাটা কি লেখা আছে এটাকে ধরতে পারবো আমরা যে কোয়েরির মাধ্যমে। সেটা কিভাবে? অর্থাৎ এখানে আমরা লিখবো প্রথমে যে কোয়েরি দিয়ে আমরা এখানে সিলেক্টর হিসেবে ইউজ করবো H2, যেহেতু এখন আমি এটাকে ধরতে চাচ্ছি তাই না, এই লেখাটা। তো এবার এখানে দেখেন ডট টিএক্সটি, এটাও আমরা দিয়ে ধরতে পারি, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যদি আপনি টিএক্সটি লেখেন তার মানে এই লেখাটাকে সে ধরবে, আর যদি আপনি এটার মধ্যে কিছু একটা লিখেন, সাপোজ কিছু একটা, তাহলে এই যে লেখাটা আছে এটাকে পরিবর্তন করে ফেলবে সে। পরিবর্তন করে যে লেখাটা এখন দিলেন সেটা বসবে। দেখেন উপরে H2 লেখা ছিল সামথিং, এবার হবে কিছু। দেখছেন? সো আমরা যদি এখানে কোনো কিছুই না লিখি, এখানে কোনো কিছু লিখলাম না, তার মানে এখানে যে লেখাটা আছে সেটাকে ধরা হলো, সেটাকে সিলেক্ট করা হলো আর কি। হ্যাঁ, বা এখানে আমরা টেক্সট না লিখে এভাবে ভ্যাল লিখতে পারি। ভ্যাল, ভ্যাল মানে হচ্ছে ভ্যালু, অর্থাৎ এটার ভ্যালুটাকে ধরা হলো। ওকে, তো আমরা যেহেতু টেক্সট শিখলাম, টেক্সট দিই, পরবর্তীতে ভ্যালুটা দেখাচ্ছি, ভ্যালু দেখাচ্ছি। এবার আমরা কি বলবো, এখানে ঢুকবে, যে এখানে H1 এর ভিতরে ঢুকবে তাই না। তো আমরা এখানে কি বলতে পারি, যে কোয়েরি H1 ডট টেক্সট। এবার এর মধ্যেই তো শো করবে উপরে যে লেখাটা লিখবো তাই না। তো জাভা স্ক্রিপ্টের সময় আমি দেখাইছিলাম যে ভ্যারিয়েবল কিভাবে বানাইতে হয়। তো এই যে এইটাকে যদি আমি এখন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, অর্থাৎ ভার, মনে করেন এখানে একটা নাম দিলাম যে কোনো এ, সাপোজ এ, যে কোনো নাম দিতে পারেন এখানে। এখন এই এটা মানেই হচ্ছে উপরেরটা সিলেক্ট করা। এবার এই এটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কি হইলো, তাহলে কি দাঁড়াচ্ছে বুঝার একটু ট্রাই করেন, মাথার মধ্যে ঢুকানো। এই এটা এখানে দিয়ে দেওয়া মানে উপরের এই যে যে লেখাটা আছে ওই লেখাটা এখানে দিয়ে দেওয়া, তাই না। তো এখন দেখেন আউটপুটটা, উপরে কি লেখা আছে সামথিং, এখন নিচেও সামথিং কথাটা শো করে কিনা, সামথিং সামথিং, বাট নিচে কিন্তু H1 ট্যাগ, নিচে কি H1 ট্যাগ, এই যে এখানে H1, এটা H2। তো এখন যদি আমি এখানে চেঞ্জ করি, মনে করেন চেঞ্জ, এই লেখাটা এখানে চেঞ্জ করলাম, নিচেও চেঞ্জ হয়ে যাবে তাই না, কারণ এই লেখাটাকে কিন্তু আমি এখানে ধরছি। তো এবার রিলোড দেন, দেখেন দুইটাই চেঞ্জ, চেঞ্জ চেঞ্জ। দেখছেন মজার জিনিসটা, উপরেরটা আপনি যা লিখবেন নিচেরটাও সেটাই হয়ে যাচ্ছে। মাথার মধ্যে একটু বোঝার ট্রাই করতে হবে এখানে। হ্যাঁ, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট উপরের লেখাটাকে ধরলাম, মানে এখানে যা লিখবো সেটাকে ধরলাম এভাবে, সেটাকে। আর একটু আগে আমরা টেক্সট মেথডের কাজ শিখলাম, যে টেক্সট মানে হচ্ছে এখানে যা লিখবো সেটাই কিন্তু এটা পরিবর্তন হয়ে ওটা হয়ে যাবে তাই না। কিন্তু আমরা ওটা যে লেখাটা লিখবো এখানে ওটা পরিবর্তন করতে চাইনি, এটাকে ধরতে চাইছি। এখানে যাই লিখবে সে ওটাকে ধরছে, সুতরাং এখানে কিছু যদি না দিই তার মানে এটা ধরছে। তো এখানে যদি সহজ ভাষায় আপনি ভ্যাল দেন তাহলে আরো ভালো। ভ্যাল, এটার মাধ্যমে সে এখানে ধরবে ভ্যালুটাকে, ভ্যালুটাকে ধরবে। তো আমরা যদি এবার রিলোড দিই, আহ আমাদের নিচে কাজ করে নাই না, টেক্সট। আচ্ছা, তাহলে এখানে আমাদের টেক্সটই দিতে হবে ভ্যালের মাধ্যমে, তাহলে এটাকে রিট্রিভ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের টেক্সটই দিতে হবে, তাহলে সমস্যা নেই। তো টেক্সট এর মাধ্যমে ওটাকে ধরলাম, ধরে আবার H1 এর মধ্যে যেহেতু আমি দিতে চাচ্ছি, তো H1 টাকে ধরে টেক্সট দিয়ে ওই ভ্যারিয়েবলটা ওর মধ্যে বসাই দিতে। তো এটাকে বলা হয় গেট, আর এটাকে বলা হয় সেট। অর্থাৎ এটাকে আমরা ধরছি, ধরে আরেকটার মধ্যে সেট করে দিচ্ছি। এটাকে যে কোয়েরির ভাষায় বলা হয় গেট আর সেট।
ঠিক আছে? তো এগুলো একটু বুঝতে হবে। এখন আমরা সিএসএস এর কাজগুলাও এখানে করতে চাচ্ছি। হ্যাঁ, দেখেন কিভাবে। মনে করেন এই যে H1, এই যে H1, এটার কালার আমি এখানে রেড দিয়েছি, তাই না? রেড দিছি না? এখন কোনো কারণে আপনার ক্লায়েন্ট বলতেছে যে এই যে সিএসএস এর কালারটা ইয়েলো হবে, বাট সে এখান থেকে চেঞ্জ করবে না, এখান থেকে চেঞ্জ করবে না। তাকে ইনলাইনে, অর্থাৎ এই জায়গায় আপনাকে চেঞ্জ করাতে হবে। অর্থাৎ এমন একটা এখানে যে কোয়েরির মাধ্যমে আপনাকে অ্যাড করতে হবে, যেটার মাধ্যমে কালারটা চেঞ্জ হবে। এখানে থাকুক, সমস্যা নাই, কিন্তু সে চাচ্ছে যে যেটা আপনি অ্যাড করবেন সেটাই কিন্তু কালারটা এই যে এখানে অ্যাড হবে, অর্থাৎ এই ইনলাইনে অ্যাড হবে। ইনলাইনে অ্যাড হলে সেটাই কিন্তু কাজ করবে, এটার আগে সেটাই কিন্তু কাজ করবে। তো আমরা সিএসএস এর কাজগুলো কিভাবে করতে পারি সেটাই একটু দেখি এখন। তো যেহেতু আমরা এই H1 এর কালারটা এখন যে কোয়েরির মাধ্যমে দিতে চাচ্ছি, দেখেন আমরা বলতে পারি এটাকে সিলেক্ট করব আগে। কিভাবে? যে কোয়েরি লিখবো, দেন H1, এবার এখানে লিখবো ডট সিএসএস মেথড। কি লিখবো? সিএসএস। এটার মাধ্যমে এখন আমি সিএসএস এর কোড লিখতে পারবো। এখানে সিএসএস এর কোড লিখতে পারবো। অর্থাৎ কিভাবে? যদি আপনি কালার দিতে চান, এভাবে ব্র্যাকেট দিবেন, এখানে লিখবেন কালার, দিয়ে এই জায়গায় একটা কমা দিবেন, কমা দিয়ে সেকেন্ড প্যারামিটারে দিবেন কালারের নামটা, অর্থাৎ ইয়েলো, অর্থাৎ ইয়েলো। ওকে। তো এবার যদি আমি রিলোড দিই একটা, দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে ইয়েলো হয় কিনা। এই যে দেখেন ইয়েলো, ইয়েলো হয়ে গেছে, এবং ওই কালারটা অ্যাড হয়েছে কোথায় দেখেন, একটু লক্ষ্য করেন, এই যে স্টাইল কালার ইয়েলো, দেখছেন? ইনলাইনে অ্যাড হয়েছে, ইনলাইনে। ইনলাইনে অ্যাড হওয়া মানে বাকি আপনি যে কোনো জায়গায় এক্সটার্নাল আর ইন্টারনালে যে কোনো জায়গায় যে ডিজাইন করে রাখেন না কেন, ওই ডিজাইন, এই ডিজাইনটাই কাজ করবে। ইনলাইনের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। অর্থাৎ সহজ ভাষায় যদি বুঝতে যান, সেটা হচ্ছে যে এই যে এটার কাছাকাছি কোন কোড আছে সেটাকেই সে কাজ করাবে আগে। তো এটার কাছাকাছি মানে একদম তার সাথেই স্টাইলে হয়ে কালার রেড এটা করাচ্ছে। আর এটা তো একটু দূরে আছে, এটা তো একটু দূরে এটার থেকে, তাই না? তো যেটাকে সে কাছে পাচ্ছে সেটাকেই সে কাজ করাচ্ছে। ঠিক আছে? তো এই যে আপনি যখন যে কোয়েরির মাধ্যমে কাজ করবেন, সবগুলাই কিন্তু ইনলাইনে ঢুকবে, ইনলাইন হয়ে ঢুকবে। তো সেটার প্রায়োরিটিটা বেশি থাকবে। অর্থাৎ আপনি কোনো একটা কাজে এখন তাহলে খেয়াল করেন, কোনো একটা কাজে আপনি সিএসএস তার চেঞ্জ করতে বললো, আপনাকে সিএসএস টা চেঞ্জ করতে বললো, যে সে কালার এটা হচ্ছে, ফন্ট সাইজ এটা হচ্ছে একটা সেকশনের, কিন্তু আপনি হঠাৎ সিএসএস তার ফাইল হচ্ছে সিএসএস ফাইল হচ্ছে যে মিনিফাইড ভার্সন, অর্থাৎ আপনাকে সেগুলা খুঁজে বের করতে হবে, অনেক অনেক সময় লাগবে। তখন আপনি কি করবেন? ছোট্ট একটা 5 মিনিটও লাগবে না, যা যে কোয়েরির এই কাজটা করেই সেটাকে ওভাররাইট করে ফেলতে পারবেন, যে সে কি কি চাচ্ছে আপনি জাস্ট এভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন, দিয়ে তাকে দিতে পারবেন। একদম সিম্পল ওয়ে। ঠিক আছে? কারণ আমি এর মধ্যে সিএসএস ও ইউজ করতে পারছি সুন্দর মতো। আপনি যদি আরো কিছু ইউজ করতে চান, ফন্ট সাইজ দিতে চান, দেন আবার সমস্যা নাই। এখন যদি এটার মধ্যে আমি ফন্ট সাইজ দিতে চাই, তাহলে কি করব? এই যে এখান থেকে আমাদের শেষ হয়েছে না, এখানে আবার বলবো ডট সিএসএস, আবার বলবো কি ডট সিএসএস, দেন এবার বলবো ফন্ট সাইজ। অর্থাৎ যতবার আপনি ইয়ে চাচ্ছেন সিএসএস অ্যাড করতে, ততবার আপনি এভাবে লিখতে পারেন। তবে এটার থেকে আরো সহজ উপায় আছে, ওটা আমি দেখাচ্ছি। তো এবার এখানে দিয়ে দেন সাপোজ মনে করেন 100 পিক্সেল, ফন্ট সাইজ 100 পিক্সেল। এবার রিলোড দেন, এই যে বড় হয়ে গেছে। দেখেন এখানে ফন্ট সাইজটা 100 পিক্সেলে এভাবেই ঢুকছে, দেখছেন? সো এই কাজটাই যদি দেখেন, এইভাবে বারবার আমরা সিএসএস এভাবে অ্যাড করছি, এটাকে বলা হয় নাহলে চেইনিং সিস্টেম, চেইনিং। অর্থাৎ আমরা ডট ডট করে একাধিক জিনিস আমরা এভাবে অ্যাড করতে পারি। চেইনিং বলা হয় এটাকে। আচ্ছা, সো এইভাবে না ইউজ করে বারবার যেহেতু আমাদের সিএসএস লিখতে হচ্ছে, আপনি চাচ্ছেন একবারই সিএসএস লিখবো,
লিখে এর মধ্যে যত ইচ্ছা তত আমি সিএসএস অ্যাড করবো। সো এইভাবে সিএসএস লিখে জাস্ট আপনাকে তাহলে এরকম কাজ করতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার আপনাকে এভাবে লিখতে হবে যে কালার রেড, সাপোজ এভাবে লিখতে চাইলে এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই যে এই জায়গায় কোটেশন দিয়ে দিতে হবে, আবার এই জায়গায় একটা কোটেশন, অর্থাৎ এটাকে আলাদা হবে এটাকে আলাদা হবে, এভাবে লিখতে হবে। এবার আপনি এখানে কমা কমা দিয়ে লিখতে পারেন। সাপোজ কালারের পর আমরা কি দিলাম, ফন্ট সাইজ, তাই না? তো এবার ফন্ট সাইজ অ্যাড করতে পারি, ফন্ট সাইজ, দেন এখানে এবার ভ্যালুটা কত, সাপোজ 100 পিক্সেল। ওকে, তো এইভাবে দেখেন একটা সিএসএস এর মধ্যে এইভাবে আপনি একাধিক প্রপার্টি ইউজ করতে পারেন। নাও আমাদের একই কাজ করছে। এখানে কালার কি রেড দিয়েছিলাম? হ্যাঁ, কালার রেড, অর্থাৎ কালার আপনি এখানে ব্লু দেন, যেটা দিবেন সেটাই কাজ করবে, সেটাই। বোঝা গেছে? কঠিন মনে হচ্ছে? এগুলার এই স্ট্রাকচার গুলো জাস্ট একটু জানতে হবে, তাহলে ইজি। এগুলাকে না একটু আনন্দ সহকারে মানে নিতে হবে, হ্যাঁ, মানে এগুলোকে কঠিন মনে করা যাবে না, তাহলে আরো বিপদে পড়বেন, মাথায় ঢুকবে না, ভয় পেয়ে যাবেন আগেই, যেগুলো কঠিন জিনিস। জাস্ট মনে করেন ইজি, প্র্যাকটিস করলেই পারবেন, দেখলেই পারবেন। কেন বোরিং লাগে? কারণ এখন আপনি এগুলাকে মনে করতেছেন কঠিন, ঠিক মতো প্র্যাকটিস করতেছেন না, হয়তো এই জন্য মনে হচ্ছে। বাট কাজ তো মনে করেন এগুলাই, ক্লায়েন্টের কাজ হচ্ছে এগুলাই, আপনি যদি এগুলো না করতে পারেন তাহলে তো আর ডলারের স্বপ্ন দেখে লাভ নাই, তাই না? আউটসোর্সিং করার স্বপ্ন দেখে তো লাভ নাই, এগুলো পারতে হবে। ইন্টারেস্ট হারালে সব শেষ, হ্যাঁ আসলে এগুলোকে ধরে রাখতে হবে। আহ, সবচাইতে মনে করেন কি জিনিসটা ভালো লাগে করতে, হয়তো মুভি দেখতে একটু, মানে একটু হচ্ছে যে গেম খেলতে, ঠিক আছে, আপনাকে এই যে কোডিং গুলাকে ওই রকম মনে করাইতে হবে, এটাকে ভালো লাগাইতে হবে। বোরিং যদি লাগান তাহলে কিন্তু এগুলো নিয়ে আগাইতে পারবেন না, কারণ এগুলো লাগবে, বোরিং লাগতেই পারে, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে এগুলাকে আস্তে আস্তে মানে ভালো লাগাতে শুরু করতে হবে, ঠিক আছে? তাছাড়া এই মানে কাজ করতে পারবেন না। তো আপনাদের যেহেতু আরো বেশি অন্য আগের টপিকও মনে হয় অনেকে অ্যাসাইনমেন্ট এখনো দেয় নাই, দেখছি। তো আমার মনে হয় যে খুব বেশি হচ্ছে যে শুধুমাত্র ক্লাসে তো খুব বেশি করানোই যায়, তাই না, 2-3 দিনে শেষ করে দেওয়া যায়, কিন্তু আসলে ওই শেষ করার মধ্যে আর আস্তে আস্তে ধীরে ধীরে কোনো একটা কিছুর গভীরে বা প্র্যাকটিস করে আগানোটা সবচেয়ে বেশি ভালো, তাই না? তো আমরা আর একটা দিন তাহলে যে কোয়েরি করি, তারপরে ওয়ার্ড টেস্ট করবো, সমস্যা নাই। কিন্তু ওয়ার্ডপ্রেসে যখন যাবেন তখন আপনারা বেশ কিছু প্র্যাকটিসের সময় পাবেন, কারণ প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের কিন্তু কাস্টমাইজেশন শিখবো, যেখানে আপনাদের অ্যাসাইনমেন্ট খুবই মানে আপনারা খালি মানে কি বলবো যে এই যে ফেসবুক মনে করেন চালাইতে হয় কিভাবে, আমরা পোস্ট করব কিভাবে, গ্রুপে সাপোজ পোস্ট করব কিভাবে, এরকম সিস্টেমটা হয়ে যাবে। অর্থাৎ একটা সাইটকে আপনি একটা আমাদের এরকম ড্যাশবোর্ড থাকবে যেখান থেকে আপনি সবকিছু ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবেন।
আমরা প্রথমে এই জিনিসটা শিখবো কাস্টমাইজেশন, পরে আমরা একটা ডিজাইন কে কিভাবে আমরা সুন্দর মতো একটা ডাইনামিক্যালি একটা ওয়েবসাইট বানানো যায় সেটাও শিখবো। কিন্তু প্রথম 2-3টা ক্লাস আগে আমাদের কাস্টমাইজেশন শিখতে হবে। তো তখন কিছু সময় পাবেন যে এই যে প্রিভিয়াস যে প্রবলেম গুলা এগুলো সলভ করে ফেলা, প্র্যাকটিস করা, যদি আপনারা মনে করেন আর কি। ঠিক আছে। আমার সাথে কাজ করতে হলে এই যে আমার সামনে টিম তৈরি হবে অ্যাডভান্সের, আমরা হচ্ছে লারাভেল আর হচ্ছে থিম ফরেস্ট বেস কাজ করি। তো থিম ফরেস্ট বেস আর বিভিন্ন সফটওয়্যার বানানো, আপনাদের যেরকম আমরা যখন পিএইচপি করাবো তখন ক্যালকুলেটর বানায় দেখাবো, দেখবেন যে কি রকম কাজ করে। একটা ক্যালকুলেটর সাপোজ বানায় ফেলতে পারবেন, বানায় ফেলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারবেন, এরকম মজার মজার জিনিস। তো আমাদের কাজগুলো হচ্ছে বিভিন্ন এই যে এরকম একটা সাইট, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট, থিম ফরেস্ট বেস, যেটা মার্কেট প্লেসে যে থিম ফরেস্টে গেলেই বুঝতে পারবেন এখানে কিরকম থিম সাবমিট হয়। সো আমরা এখানে হচ্ছে এই কোয়ালিটি অনুযায়ী আর এই প্রিমিয়াম থিম গুলো দেখলে বুঝতে পারবেন যে কত ফাংশনালিটি থাকে। আপনাদের যেহেতু এখনো ওয়ার্ডপ্রেস এর খুব বেশি জানা নাই, তো যখন আমরা সামনে শিখবো তখন আরো বুঝে যাবেন যে কি জিনিস এটা। হ্যাঁ, তো অনেক অনেক ফাংশনালিটি, অনেক কিছু একদম। আর কোড কিন্তু আপনার এখানে টেস্ট করে তারা, একদম ওইরকম কোডিং স্ট্যান্ডার্ড লেভেল, সবকিছু কোনটা ইউজ করা যায় কোনটা ইউজ করা যায় না এই বিষয়গুলাও শিখতে হয় প্রচুর পরিমাণ। এখানে দিয়ে সাবমিট করতে পারবেন। এটাও একটা মার্কেট প্লেস। হ্যাঁ, এখানে প্রচুর, আপনি কমপক্ষে যদি ওগুলা শিখে নিজেও করেন একটা করে থিম, মাসে একটা করে থিম করা সম্ভব। যদিও করেন তাও এখানে 60-70 হাজার টাকার বিক্রি হবে নিম্ন। নিম্ন এত টাকার সেল হবে, সেল পাবেন আপনি, এটা নিম্ন। আর আরো তো আছে। ঠিক আছে। হ্যাঁ, তো চ্যাট মেক করতে পারবে না? চ্যাট তো একদম ইজি কাজ, যত রকমের আরো কত সফটওয়্যার আপনি মনে করেন সবই করতে পারবেন যদি আপনারা ওগুলো শিখেন। এই যে পিএসপি, তারপর আপনাদের যেরকম শেখাবো পিএসপি, হ্যাঁ, এটা হচ্ছে মেন জিনিস। সব পিএসপি এরও এরকম ফ্রেমওয়ার্ক আছে, যেরকম জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক যে এখন শেখাচ্ছি, যে কোয়েরি, এরকম পিএসপি ফ্রেমওয়ার্ক এখন সবচাইতে পপুলার এবং সবচাইতে দামি। যেখানে আপনারা যদি চাকরিও করেন সেখানে কিন্তু চাকরিরও প্রচুর পরিমাণ মূল্য এখন। হ্যাঁ, লারাভেল ওটার নাম, জাস্ট জানবেন, খোঁজ নিবেন, দেখবেন কত ডিমান্ড ওটা। সো ওইটা দিয়ে আপনি ইজিলি এগুলা সবকিছু করতে পারবেন যদি ওটা শিখতে পারেন। এরকম চ্যাটিং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব, ফেসবুকের মতো একটা কনফিগার এরকম তৈরি করে ফেলতে পারবেন। আরো কত কত সফটওয়্যার সুন্দর ওয়েব বেস রিলেটেড, সাপোজ একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট, বা এখন দেখবেন যে বিভিন্ন স্কুল কলেজে কি হচ্ছে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হচ্ছে, আবার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায়। এই যে বিষয়গুলো, এগুলো তো ওই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। তো আমরা যখন সামনে আরো শিখবো এগুলোতে যাব, এখন মুখে বললে অনেকে বুঝতে পারবেন না, যখন আমরা শিখবো তখন দেখবেন যে বুঝতে পারতেছেন এগুলা কি। তো আমরা 2-3টা ক্লাস পরে এগুলোতে চলে যাবো, একটা হচ্ছে পিএসপি, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসে যাব, তারপর আমাদের পিএসপি লাগবে থিম ডেভেলপমেন্ট করতে গেলে। তো আমরা পিএইচপিরও বেশ কিছু জিনিসপত্র জানা লাগবে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার সামনে হচ্ছে যে ডিসেম্বরের দেখে টিম একটা তৈরি হবে 25 জনের মতো। হম, সেখানে আমরা হচ্ছে এই কাজগুলা শিখাই নিয়ে তাদেরকে কাজ প্রোভাইড করবো, কারণ আমাদের কাজ আছে এবং প্রিভিয়াস আপনাদের ব্যাচের যারা আছে ওরাও আমাদের সাথে কাজ করে। তারা বেশ কয়েকটা থিম আমার সাথে আছে, বেশ কয়েকজন কাজ করতেছে। ঠিক আছে। ওকে, সো আমি এরা বেশি চাপ দিয়ে কাজ আসলে আমি নিজেও পছন্দ করি না, কারণ আমি যেহেতু এই লাইনে কাজ করি জানি যে আসলে এগুলো কি। আর আমিও কি কষ্ট করে যে এগুলো শিখছি সেটা আমি জানি, কত আমাকে প্র্যাকটিস করতে হয়েছে, কত আমাকে হচ্ছে যে এগুলা বারবার দেখতে হয়েছে, সেটা আমার ভালো মতোই জানা আছে। ঠিক আছে। তো আপনাদের যে কেমন লাগতেছে বা কেমন হচ্ছে যে লাগবে বা কেমন হচ্ছে যে মনে হবে সেগুলো কিন্তু আমি বলেই দিই, যে আপনাদের এই যে একটা জিনিস করতে যে আর একটা জিনিস ভুলে যাবেন, তারপরে হয়তো মাঝে মাঝে বিরক্ত লাগতে পারে, "এই পাচ্ছি না তো, ভুলে যাচ্ছি"। কিন্তু এগুলোতে ঘাবড়ে যে আপনি বাদ দিয়ে দিবেন, এটা করলে আরো বিপদে পড়বেন। আপনি ভুলে যাচ্ছেন, সমস্যা নাই। এগুলা পরবর্তীতে যত আপনি করবেন, যত করবেন তত মনে হবে। আপনি একবার ভুলে গেছেন, আবার ওই ভিডিওটা দেখে করবেন, মনে হবে। আবার ভুলে গেছেন, আবার ওই ভিডিওটা দেখে করেন, নো প্রবলেম, আবার মনে হবে। এইভাবে করতে করতে দেখবেন যে আপনার একদম সবকিছু
হয়ে গেছে। এরকম করেই সবাই শিখে। হ্যাঁ, আপনার প্রথম লেভেলে এরকমই হয় সবার ক্ষেত্রে। এমন না যে শুধুমাত্র আপনার ক্ষেত্রে হচ্ছে, এটা সবার